আমি তো পদত্যাগ করি নাই। আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। মহাজন বৈশা আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, সুদখোর একটা। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি সবার মতোই। ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ, আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই। শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন, বাংলাদেশের এই যে ছাত্র জনতা, বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে 7 মিনিটও সময় লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লাগবে না এই সময়। শেখ হাসিনাকে বধ করা, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হুকুমের আসামি হিসেবে, সেটাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড়। দর্শক, একের পর এক মিথ্যাচার করছে এই হাসিনা। একবার দাবি করছেন তিনি পদত্যাগ করেনি, আরেকবার বলছেন যে কোনো সময় টুক করে ঢুকে যাবেন দেশের ভিতর। দর্শক, এই হাসিনার মিথ্যাচারের কড়া জবাব দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার 3টি প্রসঙ্গ একটু বলি, তাহলে বুঝবেন যে শেখ হাসিনা কিভাবে অসত্য এবং মিথ্যা তথ্য বলেন। যেমন শেখ হাসিনা বলছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি, সুতরাং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এখন ওই যে আমরা যদি রসিকতা করে বলি যেটা একটা মামাবাড়ির আবদারের মতো, মামাবাড়ির আবদারের মতো মানে মামার কাছে যে কোনো জিনিস আবদার করা যায় এবং সাধ্যমতো মামা সেটা পূরণের চেষ্টা করেন। তো বাংলাদেশটাকে শেখ হাসিনা মনে করছেন এটা মামাবাড়ির আবদারের মতো। তিনি তো বলেন এটা তার বাবার দেশ, তার দেশ, এখানে তো আর সবাই প্রজা, তো তিনি রাজা। তো তিনি রাজা হিসেবে তিনি মনে করছেন যে তিনি পদত্যাগ করেননি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস জোর করে ক্ষমতা দখল করেছেন। এখন প্রথমে যদি আসি যে তিনি পদত্যাগপত্র দিয়েছেন অথবা দেননি, এখানে খুব পরিষ্কার এবং সুনির্দিষ্ট বক্তব্য সংবিধান অনুযায়ী। যখন একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই গণ অভ্যুত্থানের ফলস্বরূপ একটি সরকার গঠিত হয়। সেরকম একটি সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তিনি ক্ষমতা দখল করেননি, তাকে আমন্ত্রণ জানিয়ে এনে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। এটা ঠিক ক্ষমতা দখলও এটাকে বলা যায় না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, যে সংবিধানের ব্যবহার করছেন শেখ হাসিনা এখন এবং ক্ষমতায় থাকাকালীন যে অসংখ্যবার সংবিধানের ব্যবহার করেছেন, সংবিধান আসলে এই জায়গাটিতে কি বলে, মানে ক্ষমতার থেকে পদত্যাগ করা বা না করা বিষয়ে কি বলে সংবিধান। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এখন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এই পরামর্শটি কিভাবে দিয়ে থাকেন? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এই পরামর্শটি, যে কোনো কাজের পরামর্শ সেটা দেন গোপনে, সেটা প্রকাশ্যে দেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, বাংলাদেশ থেকে বিতাড়িত হবার পরে রাষ্ট্রপতি একটি ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতির সেই ঘোষণাটি কি? রাষ্ট্রপতির সেই ঘোষণাটি হচ্ছে এমন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, গোপনে নয়, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন, রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন এখানে তর্কের জন্য যদি ধরে নেই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি, কিন্তু রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তর্কের জন্য ধরে নেই যদি এটা সত্যিও হয়ে থাকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি, জমা দেওয়ার আগেই তিনি বিতাড়িত হয়েছেন, জমা দেওয়ার আগেই তিনি পালিয়েছেন, পদত্যাগপত্র দেওয়ার মতো সময় তিনি পাননি, কারণ ছাত্র জনতা তাকে ঘেরাও করে ফেলছিল, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত, তিনি তড়িঘড়ি করে পালিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেননি। যদি ধরে নিলাম যে তর্কের খাতিরে এটাই সঠিক, এটাও যদি সঠিক হয়ে থাকে, যখন রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই কথা সংবিধান অনুযায়ী, সেটাই তখন তার পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। এখানে এটা ভাবার আর কোনো সুযোগ নাই সংবিধান অনুযায়ী যে তিনি পদত্যাগপত্র কাগজে লিখে দিয়েছেন কি দেননি। এটা একেবারে সম্পূর্ণ গুরুত্বহীন একটি বিষয়। রাষ্ট্রপতি যেহেতু বলেছেন, সুতরাং তখন সেটা ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এটা হচ্ছে এই জায়গার ব্যাখ্যা। সুতরাং মামাবাড়ির আবদার যে আমি পদত্যাগ করিনি, আমি এখনও প্রধানমন্ত্রী, আমি চট করে দেশের ভেতরে ঢুকে পড়ব, চট করে আপনি যখন দেশের ভেতরে ঢুকে পড়বেন আপনাকে টপ করে ধরে ফেলা হবে এবং 500 থেকে 700 মানুষ হত্যার অভিযোগে আপনার বিচার হবে।
500 থেকে 700 মানুষ হত্যা, 500-600 মানুষকে দৃষ্টিহীন, মানে কয়েক হাজার মানুষকে আহত করার অপরাধে আপনার বিচার হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে, আপনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আপনার বিচার হবে। 1 নম্বর। 2 নম্বর প্রসঙ্গ থাকলো যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচার হবে, এখানে আরেকটি কথা, যেটা 2 নম্বর নয়, আরেকটি কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত যে অসত্য বলেন, সেই অসত্যর জায়গাটা তিনি তার ভিডিও টেলিফোন কথোপকথনও আবারও বলছেন। কি বলছেন? যে মানুষ খুন করিয়ে, অর্থাৎ ডক্টর ইউনূস মানুষ খুন করিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করে তিনি ক্ষমতা দখল করেছেন, এই কথাটা তিনি বলেছেন। এই কথাটা কি সত্যি? আপনি তো বাংলাদেশে ছিলেন, আপনারা তো বাংলাদেশে ছিলেন, এটা কি সত্যি? আপনারা যারা বাংলাদেশে ছিলেন না, দেশের বাইরে থেকে দেখছেন এই অনুষ্ঠান, তারা তো জানেন সবকিছু, টেলিভিশনে দেখেছেন। কোনটা সত্যি? সত্যি হচ্ছে শেখ হাসিনা মানুষ খুন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন। পুলিশকে দিয়ে মানুষ খুন করেছেন, বিজেপিকে দিয়ে মানুষ খুন করেছেন, র্যাবকে দিয়ে মানুষ খুন করেছেন, সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছেন। কম গুলি করেছে সেনাবাহিনী, কিন্তু গুলি করেছে। আর সেখানে হাসিনা বলছেন ডক্টর ইউনূস মানুষ খুন করে প্রেক্ষাপট তৈরি করে ক্ষমতায় থেকেছেন। অর্থাৎ শেখ হাসিনার যে বক্তব্য সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ মিথ্যা। আর সত্য কোনটা? সত্যটা হচ্ছে শেখ হাসিনা মানুষ খুন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন। 500 থেকে 700 মানুষ তিনি খুন করিয়েছেন, হত্যা করিয়েছেন। এই যে তিনি মানুষ খুন করিয়ে গেলেন, আর ডক্টর ইউনূস পরবর্তীতে এসে দায়িত্ব নিলেন। আগেই বলেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেননি, মানুষ তাকে এনে ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনাকে বিতাড়িত করে। আর শেখ হাসিনা তো বলেছেন যে মানুষ গণভবনের দিকে চলে আসছিল, ছাত্র জনতা। তার মানে কি? তার কথা অনুযায়ী কিন্তু দেশে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে সেটা শেখ হাসিনার কথাতেই প্রমাণ হয়। শেখ হাসিনা এখানে একটা ভয়াবহ মিথ্যা কথা বলেছেন। সেই মিথ্যা কথাটা কি? সেই মিথ্যা কথাটা হচ্ছে শেখ হাসিনা বলেছেন তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা যদি ফায়ার ওপেন করতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত। এই যে শেখ হাসিনা এই কথাটা বলেছেন, এটা হচ্ছে মিথ্যা কথা, যে তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা ফায়ার ওপেন করতেন, তিনি যদি না আসতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত। এটা হচ্ছে মিথ্যা। সত্যটা কি? সত্যটা হচ্ছে শেখ হাসিনা তাদেরকে ফায়ার করতে বলেছিলেন, গুলি করতে বলেছিলেন। তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকে, সেনাবাহিনীকে তিনি গুলি করতে বলেছিলেন, কিন্তু তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা গুলি করেননি, শেখ হাসিনার কথা শোনেননি। সেনাবাহিনীকে গুলি করতে বলেছিলেন, সেনাবাহিনী তার কথা শোনেনি, গুলি করেনি। সেনাবাহিনী যদি গুলি করতো, তার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত এসএসএফ সহ অন্যরা যদি গুলি করতো, নিঃসন্দেহে আরো কয়েক হাজার মানুষ মারা যেত। কিন্তু শেখ হাসিনার পতন হতো সেটা নিশ্চিত, কিন্তু মানুষ মারা যেত। কিন্তু শেখ হাসিনা গুলি করতে বলেছিলেন, তারা গুলি করেননি। শেখ হাসিনা সেটাকে বলছেন যদি গুলি করতো তাহলে মারা যাবে। তাহলে সম্পূর্ণরূপে অসত্য এবং মিথ্যা তথ্য দিয়ে তিনি এখনো প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার আরেকটা প্রোপাগান্ডা, ডক্টর ইউনূস 60,000 কোটি টাকা চুরি করেছে, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে এরশাদ, তাকে এমডি হিসাবে চাকরি দিয়েছিল। ডক্টর ইউনূস বিদেশে টাকা পাচার করেছেন, সোশ্যাল বিজনেস সেই সমস্ত টাকা দিয়ে করেন, হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছেন, অমুককে টাকা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে একটা বিকারগ্রস্ত অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া কারো পক্ষে এই আলোচনাটা করাই কঠিন। তিনি ক্ষমতায় ছিলেন, গ্রামীণ ব্যাংকের 1 টাকার দুর্নীতি বের করতে পারেন, নিজে ডক্টর ইউনূস দুর্নীতি করেছেন। এখন বলতে 60,000 কোটি টাকার দুর্নীতি করেছে। যতগুলো মামলা করেছে সবগুলো সাজানো গোছানো শ্রমিকদেরকে দিয়ে মারপিট করিয়েছিল। ভাতের হোটেলের হারুন ওই শ্রমিকদের যারা মীমাংসা করেছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে 3 দিন গুম করে রেখে পিটিয়ে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল। শেখ হাসিনা হারুনকে দিয়ে এই কাজটি করিয়েছিল। কোনো আজকে পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় 15 বছর ছিলেন, এই 15 বছরের মধ্যে ডক্টর ইউনূসের 1 টাকার দুর্নীতির কোনো তথ্য বের করতে পারেননি। গ্রামীণ ব্যাংক থেকে 1 টাকা তিনি দুর্নীতি করেছেন এরকম কোনো তথ্য বের করতে পারেননি। ডক্টর ইউনূস কোটি কোটি টাকা বিদেশে বক্তৃতা করে বইয়ের রয়্যালটি বাবদ দেশে এনেছেন, 1টি টাকা বিদেশে পাচার করেছেন এমন কোনো তথ্য সরকার বারবার করে খুঁজে পায়নি। ডক্টর ইউনূস কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি, ডক্টর ইউনূস উল্টো ট্যাক্স দিয়েছে। এই সমস্ত অসত্য মিথ্যা প্রোপাগান্ডা শেখ হাসিনা এখনো অব্যাহত রেখেছেন। অর্থাৎ শেখ হাসিনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরাটাই অসত্য এবং মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে আছে। তিনি নামাজ পড়েন, তিনি তসবিহ নিয়ে ছবি তোলেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন বলে প্রচার করেন, নামাজে বসে সেই ছবি গণমাধ্যমে দেন। আর কথা বলার সময় কথা বলেন সম্পূর্ণরূপে মিথ্যা। কথা বলার সময় মানুষের গীবত গান, ইসলামে যা নিষিদ্ধ, অসত্য মিথ্যা কথা বলা নিষিদ্ধ, কিন্তু শেখ হাসিনা অনবরত মিথ্যা কথা বলেন। আজকের এই ভিডিওটির অন্যতম উদ্দেশ্য শেখ হাসিনা যে প্রোপাগান্ডাবাজ, শেখ হাসিনার অনুসারীরা যে প্রোপাগান্ডাবাজ, সেটা এই বিদেশে থেকে, দেশের বাইরে থেকে আরেকবার সেটা প্রমাণ করছেন। তারা এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে মানুষ খুন করে প্রেক্ষাপট তৈরি করে তাকে বিতাড়িত করে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ। এটা যদিও কোথাও কোনো জায়গায় টিকবে না। তারই আর যে মামা বাড়ির আবদার যে আমি এখনো প্রধানমন্ত্রী, দেশটা তো কারো বেকার সম্পদ না। এবং হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় 1.5 কোটি মানুষের
এটার একটা সংখ্যা বিএনপি প্রকাশ করেছিল যে প্রায় 50 লক্ষ মানুষের নামে মামলা দিয়ে রেখেছে শেখ হাসিনা, এবং এক একজন মানুষের নামে 350, 400, 500 পর্যন্ত মামলা আছে। শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দিয়ে রেখেছে। এটা কেমন ধরনের রাজনীতি, এটা কেমন ধরনের ন্যায় বিচার, সেই প্রশ্ন তিনি রেখেছেন। সেই প্রশ্ন রাখার পাল্টা উত্তর হিসেবেই এই পরিসংখ্যানটা আপনাদের দেখা উচিত যে একজন মানুষের নামে 450 পর্যন্ত মামলা আছে, এবং সেটি করেছে শেখ হাসিনার সরকার। তো যেই শেখ হাসিনার, এগুলো হচ্ছে শেখ হাসিনার আমলনামা, এবং সেই আমলনামা তাকে, এটা তো একেবারে মামলা করার আমলনামা তো কোনো আমলনামা নয়। যে আমলনামা সেটা হলো ছাত্র শিক্ষক জনতা হত্যাকাণ্ডের যে আমলনামা, সেটার প্রত্যেকটার মামলা হচ্ছে। এই কারণে উচিত যে শেখ হাসিনার বিচারটা, আমরা চাই না যে কেউ বলুক এটা প্রতিহিংসার বিচার। শেখ হাসিনার বিচার তার নিয়তির লিখন, শেখ হাসিনার বিচার এটি আমাদের দরদ এবং দায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা বলি আমরা, সেই দায়ের একটি অংশ, তার বিচার হতেই হবে। দেখুন, এখনো হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, চোখ অন্ধ হয়ে গিয়েছে অনেক যুবকের, তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখবেন না। অনেক যুবক আছেন পায়ের পা চুলকাতে যে খেয়াল করছেন যে তার একটা পা নেই। তো এরকম অগণিত যুবক তরুণ্য হারিয়েছেন তাদের অঙ্গ। এরা ঠিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মতোই, তাদের সারা জীবনের এই যে ক্ষত গ্লানি তাদের বয়ে যেতে হবে। হাজার মানুষ যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার অসহায়, কেউ কেউ চিকিৎসার জন্য নাকি সন্তান বিক্রি করছেন এমন সংবাদও আমরা দেখেছি, যদিও সেটি আবার সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের নাম না জানা হাজারো মানুষের আর্তনাদ, এটা তো কেবল 36 দিনের। কিন্তু এই 36 দিনে কি শেখ হাসিনা গত 14-15টা বছর ক্ষমতার টিকে থাকতে যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছেন, অগণিত মানুষের নামে মামলা দিয়েছেন, মামলা চালিয়ে যেতে যেতে প্রত্যেকটা পরিবার নিঃস্ব হয়েছে। আমি অন্তত একজন নেতার কথা জানি, বিএনপির, এই মামলা এবং রাজনীতি করার জন্য তিনি তার সংসার হারিয়েছেন। তার স্ত্রী তাকে ছেড়ে বিদেশে পালিয়েছে যে না, এই ধরনের বিপর্যস্ত একটা মানুষের সাথে সংসার করা আমার সাজে না, আমি পারবো না। এই ধরনের অনেক মানুষের দুঃখ গাথা আছে। শেখ হাসিনার গত 15-16 বছরের শাসনামলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হরতাল এবং অবরোধে, নির্বাচনের দাবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে স্কুল, কলকারখানা, গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে। যেভাবেই হোক, যে কারণেই হোক, এগুলো হচ্ছে ক্ষত। এগুলো সেই ক্ষতের জন্য যদি আপনি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারেন, তাহলে দায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে না। সেই দায়ের অর্থাৎ রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিচার আমাদের একমাত্র চাওয়া। এবং এই চাওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই, এই চাওয়ার মধ্যে কোনো আওয়ামী লীগ সম্প্রীতি কিংবা আওয়ামী লীগ বিরোধিতা নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবে, গণহত্যার দায় নিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে, প্রত্যেকটা ইশতেহারে ক্ষমা চাইবে, প্রত্যেকটা নির্বাচনী ব্যানারে ক্ষমা চাইবে। এরপরেও তারা বাংলাদেশের রাজনীতি করবে, সেটাই তাদের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু শেখ হাসিনা, ব্যক্তি শেখ হাসিনা এবং এই গণহত্যার সাথে সম্পৃক্ত যারা ব্যক্তিবর্গ আছেন, তারা বাংলাদেশের মানুষের কাছে চরম ঘৃণিত, এবং তারা ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই থাকবেন। শেখ হাসিনার বয়স 74 বছর, আল্লাহ তার হায়াত কতদিন রেখেছেন আমরা জানি না। কিন্তু এই বয়সে এসে এমন একজন দুর্দান্ত প্রতাপশালী শাসক, যিনি, যার হাতে সমস্ত রাষ্ট্রকর্ম, সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রত্যঙ্গ এবং একেবারে মহা সুখী রানীর মতো জীবনযাপন করছিলেন, হঠাৎ তার সেই স্খলন এমনভাবে হলো, তাকে পালিয়ে একটা মানবতার জীবনযাপন করতে হচ্ছে। সেটাই শেখ হাসিনার একটা শিক্ষা। কিন্তু এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা নয়। সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করা। সেই হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করার জন্য আমরা যখন পথ চলছি, ইউনূসের সরকার যখন পথ চলছে, রাজনৈতিক দলগুলো যখন তাদের মাঠ গুছিয়ে নিচ্ছে, তখন নিজেদের মধ্যে শত্রুবিহীন একটি দেশ থাকলে কি হয়, নিজেদের ভিতরে মারামারি, কামড়াকামড়ি, নানান রকম ঘটনা অঘটনার তৈরি হতে থাকে। সেটাই হয়েছে গত 1 মাসে। এই 1 মাসে এমন সব হতাশা এবং না পাওয়ার বেদনা এবং না পাওয়ার যে ক্ষোভ, একে অপরের প্রতি বিতৃষ্ণা, অশ্রদ্ধাবোধ, মারামারি, হানাহানি, বাজে কমেন্টস, গালি, এগুলো সবকিছুই আপাতত থমকে গিয়েছে শেখ হাসিনার এক কল রেকর্ড ফাঁস হওয়াতে। কি বলছেন? সীমান্তের উপরে আছে, টুপ করে চলে আসতে পারি। শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন, বাংলাদেশের এই যে ছাত্র জনতা, বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে 7 মিনিটও সময় লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। লাগবে না এই সময়। শেখ হাসিনাকে বধ করা, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হুকুমের আসামি হিসেবে, সেটাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঐক্য। এই ঐক্য অটুট থাকুক এবং অটুট থাকবে বলেই আমার বিশ্বাস। আমাদের মধ্যে যতই বিভেদ থাকুক, যতই হানাহানি মারামারি থাকুক। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
আমি সবার মতোই। ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে, কাজে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমরা যদি উভয়পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে। কেউ কারো তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষোভ। দর্শক ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। শেখ হাসিনা বিভিন্নভাবে মিথ্যাচারের মাধ্যমে দেশের মধ্যে তার প্রভাব বিস্তারের পায়তারা করছে। সে নিজের ফোনালাপ ফাঁস করে জনগণের মধ্যে গুজব ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন তার যে মিথ্যাচার তা প্রমাণিত হয়েছে এবং তিনি মিথ্যা কথা বলতে খুবই পছন্দ করেন। দর্শক, শেখ হাসিনার নোংরা প্রপাগান্ডা মানুষ আর বিশ্বাস করে না। তিনি যদি টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়েন তাহলে তাকে দেশের মানুষ টুপ করে বিচারের আওতায় নিয়ে আসতে 1 সেকেন্ডও দেরি করবে না। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।